জামালপুর জেলার সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রামের নাম কাশীপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট একটি নদী, আর নদীর ওই পারে 7 বছর পুরনো একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। দিনের আলোতেও সেখানে কেউ যেতে সাহস করত না। গ্রামের বৃদ্ধরা বলতো ওই বাড়ির নিচে বাস করে বিশাল কালো এক নাগ। সাধারণ সাপ নয়, প্রায় 40 ফুট লম্বা এক ভয়ঙ্কর প্রাণী। তার চোখ আগুনের মতো লাল, আর তার ফোঁস-ফোঁস শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। সাগর হোসেন পেশায় একজন অনুসন্ধানী ভিডিও নির্মাতা। রহস্য, লোককাহিনী ও অদ্ভুত ঘটনার সত্যতা খুঁজে বের করাই ছিল তার নেশা। গ্রামের একজন বৃদ্ধ তাকে ফোন করে বলেছিলেন, গত 3 মাসে 5 জন মানুষ নিখোঁজ হয়েছে। কেউ ফিরে আসেনি। পুলিশ তদন্ত করছে, কিন্তু কোনো প্রমাণ পাননি। শেষ পর্যন্ত সবাই ধরে নিয়েছে জঙ্গলের অভিশাপই তাদের গিলে খেয়েছে। সাগর বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়নি। সে সিদ্ধান্ত নিল নিজেই ঘটনাস্থলে যাবে। ক্যামেরা, টর্চ, অতিরিক্ত ব্যাটারি, ফার্স্ট এড বক্স আর একটি ধারালো দা নিয়ে রওনা দিল কাশীপুরের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতে সবাই তাকে সতর্ক করলো। এক বৃদ্ধ বললেন, বাবা, সূর্য ডোবার আগে ফিরে আসিস। রাত হলে ওই জঙ্গলে মানুষ নয়, অন্য কিছুর রাজত্ব শুরু হয়। সাগর মৃদু হেসে বলল, সত্যিটা না দেখে ফিরবো না। বিকেলের শেষ আলোয় সে জঙ্গলে ঢুকে পড়ল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভিতরে যতই এগোচ্ছিল তত অদ্ভুত নীরবতা নেমে আসছিল। পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, শুধু বাতাসে ভেসে আসছে এক অচেনা গন্ধ। হঠাৎ তার টর্চের আলো পড়ল মাটির উপরে থাকা বিশাল এক সাপের খোলসের ওপর। সাগর থমকে গেল। এত বড় খোলস সে জীবনে কখনো দেখেনি। দেখে মনে হচ্ছিল অত্যন্ত 30 থেকে 40 ফুট লম্বা কোনো সাপ এটি বদলেছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো প্রচন্ড এক ফোঁস-ফোঁস শব্দ। মাটি যেন হালকা কেঁপে উঠল। সাগর দ্রুত ক্যামেরা চালু করলো। শব্দটা ক্রমশ কাছে আসছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে দুটো জ্বলন্ত লাল চোখ দেখা গেল। তারপর ধীরে ধীরে অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো বিশাল এক কালো ফনা। সাগরের বুক কেঁপে উঠল। সাপটির মাথা ছিল একজন মানুষের বুকের সমান বড়। তার কালো আঁশে টর্চের আলো পড়তেই মনে হচ্ছিল পুরো শরীর লোহার মতো চকচক করছে। সাপটি কোনো শব্দ না করে সোজা সাগরের দিকে তাকিয়ে রইল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর বজ্রগতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল। সাগর প্রাণ বাঁচাতে পাশের দিকে লাফ দিল। তার ঠিক আগের জায়গায় সাপটির মাথা এমন জোরে আঘাত করলো যে মাটি ফেটে গেল। সাগর বুঝে গেল এটা কোনো সাধারণ প্রাণী নয়। সে দৌড়ে জমিদার বাড়ির ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ভিতরে ঢুকে তার শরীর ঠান্ডা হয়ে গেল। দেওয়ালের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, মেঝেতে ছড়িয়ে থাকা মানুষের হাড়, আর মাঝখানে বিশাল এক পাথরের দরজা, যার ওপর খোদাই করা ছিল, যে এই দরজা খুলবে কালো নাগ তাকে কখনোই ক্ষমা করবে না। ঠিক তখনই বাড়ির বাইরে আবার সেই ভয়ঙ্কর হিস হিস শব্দ শোনা গেল। সাপটি যেন বাড়ির ভিতরে ঢুকতে শুরু করেছে। জমিদার বাড়ির ভাঙা দেওয়ালের ওপর দাঁড়িয়ে সাগর হোসেনের বুক ধড়ফড় করছে। চারিদিকে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই কুণ্ডুলি পাকিয়ে বসে আছে বিশাল এক কালো নাগ। তার লাল চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো হাত চিরে তাকিয়ে আছে সাগরের দিকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না এটি কোনো সাধারণ সাপ। তার প্রতিটি শ্বাসে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। মুখ থেকে বের হওয়া গরম বাষ্প ঠান্ডা রাতের মতন কুয়াশার মতো ছড়িয়ে পড়ছিল। সাগর ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু ছাদের শেষ প্রান্তে বুঝতে পারলো আর এক কদম পিছালেই নিচে পড়ে যাবে। সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। ঠিক তখনই বজ্রপাত হলো। আকাশ আলোকিত হতে সাগর দেখতে পেল কালো নাগের কপালের মাঝখানে এক উজ্জ্বল নীল মণি চকচক করে জ্বলছে। মণিটির আলো জমিদার বাড়ির ভাঙা দেওয়ালগুলোই অদ্ভুত চিহ্ন ফুটিয়ে তুলছিল। সাগর দ্রুত ক্যামেরা বের করে ভিডিও করতে লাগলো। হঠাৎ তার কানে ভেসে এলো একটি বৃদ্ধ কণ্ঠ, ওটা ক্যামেরায় বন্দি করা যায় না, ওটা অভিশাপ। সাগর চমকে উঠে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠ, যদি বাঁচতে চাও নিচের সুড়ঙ্গে নেমে যাও। শব্দ অনুসরণ করে সাগর একটি ভাঙা কক্ষের দিকে এগিয়ে গেল। মেঝের ওপর ধুলো জমে থাকলেও এক কোণে একটি আংটি চোখে পড়ল। সে জোরে টান দিতে পাথরের ঢাকনাটি সরে গেল। নিচে নেমে গেছে সরু সিঁড়ি। ঠিক তখনই ওপরে একটা জোরে শব্দ হলো, ধপ। কালো নাগ তার বিশাল মাথা দিয়ে ছাদের এক অংশ ভেঙে ফেলেছে। ধুলোয় চারদিকে অন্ধকার হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সাগর সুড়ঙ্গে নেমে গেল। নিচে নেমেই সে বুঝলো এই পথ বহু শতাব্দী পুরনো। দেওয়ালের দুই পাশে অদ্ভুত ভাষায় লেখা সব মন্ত্র। কোথাও মানুষের মুখ, কোথাও সাপের মূর্তি, আবার কোথাও দেখা যাচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক সাপের ভাস্কর্য।
টর্চের আলোয় হাঁটতে হাঁটতে সে একটি বিশাল হল ঘরে পৌঁছালো। ঘরের মাঝখানে পাথরের তৈরি গোলাকার একটি দেবী। দেবীর ওপরে রাখা মরচে ধরা একটা তলোয়ার। তলোয়ারের পাশে লেখা, আগমনের শক্তি ভাঙতে পারে কেবল এই মন্ত্র। সাগর তলোয়ারটা হাতে নিতে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। দূর থেকেও ভেসে এলো সেই ভয়ঙ্কর হিসিস শব্দ। মনে হলো কালো নাগ বুঝে গেছে কেউ তার গোপন আস্তানায় ঢুকে পড়েছে। সাগর দৌড়ে আরেকটি পথ ধরে এগোলো। কিছু দূর যেতে সে থমকে দাঁড়ালো। সামনে 5টি মানুষের কঙ্কাল পড়ে আছে। সবগুলোর গলায় একই ধরনের রূপার লকেট। কঙ্কালের পাশে একটি ব্যাগ। ব্যাগের ভিতরে একটি ডায়েরি। সাগর ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আজ আমাদের অভিযানের 7ম দিন। আমরা সরাসরি অনুমতি নিয়ে এই জমিদার বাড়ির নিচের সুড়ঙ্গে প্রবেশ করেছি। প্রথম 2 দিন সব ঠিক ছিল। তৃতীয় রাতে আমরা সেই শব্দ শুনি। চতুর্থ দিনে আমাদের দলের একজন নিখোঁজ হয়ে যায়। পঞ্চম দিনে আমরা প্রথমবার বিশাল কালো নাগকে দেখি। তারপর থেকে সে আমাদের শিকার করতে শুরু করে। এর পাতাগুলো রক্তে ভেজা ছিল। শেষ পাতায় কাপা হাতা লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে পালিয়ে যাও। নাগকে হত্যা করার চেষ্টা করো না, কারণ সে একা নয়। সাগরের হাত কেঁপে উঠল। একা নয় এর মানে কি? ঠিক তখনই তার টর্চের আলো পড়ল সুড়ঙ্গের অন্য প্রান্তে। সেখানে অন্ধকারের ভিতরে ধীরে ধীরে জ্বলে উঠল 2টি নয়, 4টি নয়, 6টি নয়, 8টি লাল চোখ। সাগর বুঝে গেল এই জঙ্গলে শুধু কালো নাগ নয়, আরো কিছু আছে। আর ঠিক তখনই চারদিক কাঁপিয়ে ভেসে এলো ভয়ঙ্কর হিসিস শব্দ। সুড়ঙ্গের ভিতরে ভয়ঙ্কর হিসিস শব্দ আরো কাছে চলে আসছিল। সাগর হোসেন শক্ত করে তলোয়ারটা ধরে সামনের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। চারদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, মাথার ওপর দিয়ে টুপটাপ পানি পড়ছে। বহু বছর ধরে এইখানে কোনো মানুষের পা পড়েনি, তবুও মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। অনেক দূর এগিয়ে যেতে একটি বিশাল গুহার সামনে গিয়ে পৌঁছালো সে। গুহার দেওয়ালে হাজার হাজার সাপের খোদাই করা ছবি। মাঝখানে রাখা একটি পাথরের দেবী, তার উপর রাখা একটি ভাঙা মুকুট। মুকুটের চারপাশে ছড়িয়ে আছে মানুষের হাড়গোড়। হঠাৎ গুহার ভেতর থেকে ভেসে এলো তীক্ষ্ণ কণ্ঠ, বাঁচাও, কেউ কি আছো? সাগর চমকে উঠল। টর্চের আলো ফেলতেই দেখতে পেল গুহার খাঁচার ভিতরে আটকে আছেন একজন বৃদ্ধ। সাদা দাড়ি, মলিন কাপড়, চোখে ক্লান্তির ছাপ। আপনি কে? সাগর জিজ্ঞেস করলো। বৃদ্ধ ধীরে বললেন, আমি এই জমিদার বাড়ির শেষ রক্ষক। 30 বছর ধরে এইখানে বন্দি। কালো নাগ আমাকে মারে না, কারণ সে চায় আমি তার অভিশাপের সাক্ষী হয়ে বেঁচে থাকি। সাগর দ্রুত খাঁচার তালা ভাঙলো। বৃদ্ধ মুক্ত হয়ে হাঁটু ধরে বসে পড়লেন। কিছুক্ষণ পর বললেন, তুমি যে তলোয়ারটি হাতে নিয়েছো সেটি সাধারণ অস্ত্র নয়। এই অস্ত্র দিয়ে শুধু নাগমণি আঘাত করা যাবে। শরীরে আঘাত করলে কোনো লাভ হবে না। ঠিক তখনই পুরো গুহা কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো প্রচন্ড গর্জনের মতন হিসিস শব্দ। বৃদ্ধা আতঙ্কিত হয়ে বলল, সে চলে এসেছে, দেরি হয়ে গেছে। পর মুহূর্তে গুহার ছাদ ভেঙে বিশাল কালো নাগ মাথা নামিয়ে দিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মুখ খুলতেই দেখা গেল ধারালো বিষ দাঁত। আর বিষ মাটিতে পড়তে পাথর গলতে শুরু করলো। সাগর বৃদ্ধকে নিয়ে পাশের একটা সরু পথ ধরে দৌড়াতে শুরু করলো। পিছন দিয়ে কালো নাগ লেজ দিয়ে আঘাত করা শুরু করতে পুরো গুহা কেঁপে উঠলো। বড় বড় পাথর ভেঙে পড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা একটি গোলাকার কক্ষে পৌঁছালো। কক্ষের মাঝখানে ছিল একটি রহস্যময় পাথরের দরজা। দরজায় সাপের মাথার মতো একটি তালা। বৃদ্ধ কাঁপা গলায় বলল, এই দরজার ওপাশে নাগমণির আসল রহস্য লুকিয়ে আছে, কিন্তু এই দরজা খুললে আর ফিরে আসার পথ থাকবে না। সাগর এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে দরজার উপরে হাত রাখলো। দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো। আর ভিতর থেকে এমন এক আলো বেরিয়ে এলো যাতে পুরো সুড়ঙ্গ আলোকিত হয়ে গেল। সাগর আর বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল। আমাদের সামনে যা ছিল তা কোনো মানুষের কল্পনারও বাইরে। দরজার ওপাশে ছিল বিশাল এক গোপন কক্ষ। কক্ষের মাঝখানে জ্বলজ্বল করছে বিশাল এক নাগমণি। চারদিকে সোনার মূর্তি, পুরনো অস্ত্র, অগণিত ধন সম্পদ ছড়িয়ে রয়েছে। কিন্তু সাগরের চোখ আটকে গেল অন্য একটি দৃশ্যে। নাগমণির চারপাশে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে বিশাল কালো 3টি সাপ। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এরা কালো নাগের সন্তান। এদের একজনও জেগে উঠলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই বাইরে থেকে প্রধান কালো নাগ প্রচন্ড আঘাত পাথরের দরজা ভেঙে ফেললো। সে ফনা তুলে নাগমণির সামনে দাঁড়ালো। তার চোখে তখন আগুন জ্বলছে। হঠাৎ কালো নাগ মানুষের মতন গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, বহু বছর পর কেউ আমার ঘরে ঢুকেছে। এখন কেউ আর তোমাদের জীবিত ফিরবে না। সাগর ভয় পেলেও পিছিয়ে গেল না। সেই বৃদ্ধের কথা মনে করে তলোয়ার শক্ত করে ধরল।
এই কালো নাগ বজ্রগতিতে আঘাত করতেই সাগর পাশ ফিরে নাগমণির দিকে আঘাত করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি ছোট্ট কালো নাগ তার সামনে এসে দাঁড়ালো। গুহার ভেতর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। পাথর ভাঙছে, বিষ ছিটকে পড়ছে, চারদিকে ধোঁয়া আর আগুনের মতো আলো ছড়িয়ে পড়ছে। সাগর বুঝতে পারলো শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তাকে বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই গুহার ছাদে বড় একটি ফাটল দেখতে পেল সে। তলোয়ার হাতে নিয়ে সে ছাদের দিকে দৌড় দিল। একটি বিশাল পাথরের স্তম্ভে আঘাত করতে পুরো গুহা কাঁপতে শুরু করলো। ছাদ ভেঙে বিশাল পাথর পড়তে লাগলো। কালো নাগ গর্জন করে সাগরের দিকে এগিয়ে এলো। সাগর শেষ শক্তি দিয়ে তলোয়ার ছুঁড়ে মারলো। তলোয়ারটি সোজা গিয়ে কালো নাগের কপালের জ্বলন্ত নাগমণিতে আঘাত করলো। একটি বিকট বিস্ফোরণে পুরো গুহা আলোয় ভরে গেল। তারপর সবকিছু নিস্তব্ধ। সাগর ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার সামনে যেই মানুষটি দাঁড়িয়ে ছিল তাকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটি মৃদু হেসে বলল, তুমি ভেবেছো কালো নাগ মারা গেছে? আসল নাগরাজ এখনো জেগে ওঠেনি। গুহার ভেতরে ধুলোর ঘন মেঘ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। চারিদিকে শুধু ভাঙা পাথর, ছড়িয়ে থাকা সোনার মুদ্রা আর নিস্তব্ধতা। সাগর হোসেন কষ্ট করে উঠে দাঁড়ালো। তার কপাল দিয়ে ঝরছে রক্ত। ডান হাত ধরা তলোয়ারটিও ফেটে যাচ্ছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সেই অচেনা লোকটি সামনে এগিয়ে এলো। লোকটির গায়ে কালো আলখাল্লা, হাতে সাপের মতো মাথাওয়ালা একটি লাঠি। তার চোখে ছিল অস্বাভাবিক নীলাভা। সে মৃদু হেসে বলল, তুমি যে কালো নাগকে পরাজিত করেছ সে ছিল শুধু রক্ষক। আসল নাগরাজ এখনো ঘুমিয়ে আছে। তাকে জাগালে এই পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে। সাগর দৃঢ় কণ্ঠে বলল, তুমি কে? লোকটি উত্তর দিল, আমি রুদ্র। বহু শতাব্দী ধরে নাগরাজের মন্দিরে পাহারা দিচ্ছি। কিন্তু আজ তুমি নাগমণির শক্তি ভেঙে দিয়েছ, সেই শিল দুর্বল করে ফেলেছ। হঠাৎ গুহার গভীর থেকে প্রচণ্ড গর্জন ভেসে এলো। মাটি কেঁপে উঠল। দেওয়ালে ফাটল আরো বড় হতে লাগলো। রুদ্র আতঙ্কিত হয়ে বলল, সে জেগে উঠেছে, এখনই এখান থেকে বের হতে হবে। সাগর, বৃদ্ধ রক্ষক আর রুদ্র দ্রুত সুড়ঙ্গ ধরে দৌড়াতে লাগলো। কিন্তু কয়েক কদম যেতেই তাদের পথ বন্ধ হয়ে গেল। বিশাল পাথর গড়িয়ে পুরো রাস্তা আটকে দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই পরিচিত হিসির শব্দ। ধীরে ধীরে অন্ধকার ছিঁড়ে দিল বিশাল এক সাপের মাথা। কিন্তু এটি আগের কালো নাগ নয়। এর গায়ে আজ ছিল কালচে সবুজ, আর চোখ দুটো জ্বলজ্বল করছিল রক্তের মতো লাল। রুদ্র ফিসফিস করে বলল, এটি নাগরাজের প্রথম প্রহরী। সাপটি মুহূর্তের মধ্যে আক্রমণ করলো। সাগর পাশ কাটিয়ে তলোয়ার চালাতেই সাপটির একটি দাঁত ভেঙে মাটিতে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নতুন দাঁত গজিয়ে উঠল। সাগর বুঝতে পারল এই শত্রুকে সাধারণভাবে হারানো অসম্ভব। ঠিক তখনই বৃদ্ধ রক্ষক চিৎকার করে বললেন, ওর গলার নিচে সাদা আঁশটা লক্ষ্য করো, ওটা ওর দুর্বল জায়গা। সাগর গভীর শ্বাস নিল, আর সাপটি দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়ল। সাপটি পড়ার সঙ্গে সঙ্গেই সাগর নিচু হয়ে দাঁড়িয়ে গেল। এক মুহূর্ত নষ্ট করল না। সে তলোয়ার সোজা সাপটির গলার নিচে সাদা আঁশে বসিয়ে দিল। বিকট এক গর্জনে পুরো গুহা কেঁপে উঠল। আহত প্রহরী সাপটি ছটপট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার বিশাল দেহ ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করলো। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। গুহার সবচেয়ে গভীর অংশ থেকে ভেসে এলো এমন এক গর্জন যা আগে কখনো শোনা যায়নি। মাটি ফেটে যেতে লাগলো। ছাদের পাথর ভেঙে পড়তে পড়তে লাগলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে জ্বলে উঠল দুটি বিশাল সোনালি চোখ। রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ল। নাগরাজ। সাগর তাকিয়ে দেখল একটি অবিশ্বাস্য বড় সাপ অন্ধকার থেকে বেরিয়ে আসছে। তার দৈর্ঘ্য এতটাই বড় যে মাথা দেখা গেলেও লেজ দেখা যাচ্ছে না। মাথা সোনার মুকুট মতো শক্ত আঁশ, আর কপালের মাঝখানে জ্বলছে রক্তলাল এক বিশাল মণি। নাগরাজ মানুষের মতো গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, 100 বছর পর আমার ঘুম ভাঙালে কেন? সাগর উত্তর দিল না। সে শুধু তলোয়ার শক্ত করে ধরে রইল। নাগরাজ ধীরে ধীরে ফনা তুলল, আর তার ফনার উচ্চতা গুহার ছাদ ছুঁয়ে গেল। ঠিক তখনই নাগরাজের পেছনে অন্ধকার থেকে 1 ডজনখানেক ছোট ছোট কালো সাপ বেরিয়ে এসে সাগরকে ঘিরে ফেলল। রুদ্র চিৎকার করে উঠল, দৌড়াও, আজ যুদ্ধ নয়, আজ বেঁচে থাকাই সবচেয়ে বড় জয়। সাগর একবার নাগরাজের দিকে তাকালো। নাগরাজের চোখ তখন অদ্ভুত হাসি। সে বলল, পালাও, কারণ পরের বার আমি তোমাকে খুঁজে নেব, আর তখন তোমার পুরো গ্রাম আমার হবে। গুহা আবার কেঁপে উঠল। সাগর, রুদ্র আর বৃদ্ধ প্রাণপণে সুড়ঙ্গের বাইরে দৌড়ে যেতে লাগলো। কিন্তু বাইরে এসে তারা দেখল
পুরো কাশীপুর গ্রামের আকাশ কালো সাপে ঢেকে গেছে। ভোরের আলো ফুটতেই কাশীপুর গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পুরো গ্রামের আকাশে শত শত কালো সাপ ঘুরে বেড়াচ্ছে। কেউ গাছের ডালে ঝুলে আছে, কেউ বাড়ির ছাদে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। অথচ আশ্চর্যের বিষয়, তারা কাউকে আক্রমণ করছে না, যেন কারো আদেশের অপেক্ষায় আছে। সাগর হোসেন, রুদ্র আর বৃদ্ধ রক্ষক দ্রুত গ্রামের মাঝখানে পুরনো বটগাছটার নিচে পৌঁছালো। সেখানে গ্রামের মানুষ ভয়ে জড়ো হয়ে আছে। শিশুদের কান্না, নারীদের আতঙ্ক আর পুরুষদের অসহায় মুখ দেখে সাগরের বুক ভারী হয়ে উঠল। ঠিক তখনই গ্রামের ইমাম সাহেব এগিয়ে এসে বললেন, বাবা, রাতের শেষে মসজিদের দরজায় এই চিঠিটা পাওয়া গেছে। চিঠিটা খুলতেই সাগর দেখল লাল রঙে লেখা, নাগরাজ জেগে উঠেছে। আজ রাতের আগে নাগমণি ফিরিয়ে না দিলে কাশীপুরের একজন মানুষও বেঁচে থাকবে না। চিঠির নিচে আঁকা ছিল একটি বিশাল সাপের চিহ্ন। রুদ্র চুপচাপ বলল, ও আমাদের সময় বেঁধে দিয়েছে। সূর্য ডোবার আগে সিদ্ধান্ত নিতে হবে। বৃদ্ধ রক্ষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু নাগমণি তো ধ্বংস হয়ে গেছে, এখন তাকে ফিরিয়ে দেওয়ার উপায় নেই। এই কথা শেষ হতেই মাটির নিচ থেকে বিকট শব্দ ভেসে এলো। গ্রামের মাঝখানে একটি বড় ফাটল দেখা দিল। ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো অসংখ্য ছোট কালো সাপ। গ্রামের মানুষ দৌড়াতে লাগলো। একটি ছেলে ভয়ে পড়ে গেল। একটি সাপ দ্রুত তার দিকে এগিয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সাগর ছেলেটিকে তুলে নিয়ে পাশের দিকে লাফ দিল। সাপটি ঠিক যেখানে ছেলেটি ছিল সেখানে ছোবল মারল। সাগর বুঝে গেল সময় খুব কম। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি এগিয়ে এসে বললেন, আমার দাদার মুখে একটি গল্প শুনেছিলাম। এই জঙ্গলের উত্তর দিকে চন্দ্রকূপ নামে একটি গোপন কূপ আছে। সেখানে নাকি এমন একটি শঙ্খ লুকিয়ে আছে যার শব্দে নাগরাজের শক্তি দুর্বল হয়ে যায়। রুদ্র বিস্ময়ে বলল, আমি এত বছরও এই কূপের কথা শুনিনি। বৃদ্ধ বললেন, কারণ এই পথ শুধু গ্রামের সবচেয়ে পুরনো রক্ষকদের জানা ছিল। সাগর সিদ্ধান্ত নিল, আমরা চন্দ্রকূপে যাব। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দূরের জঙ্গল থেকে ভেসে এলো এক গর্জন, যাতে চারিদিক কেঁপে উঠল। নাগরাজ নিজেই গ্রামের দিকে এগিয়ে আসছে। সাগর, রুদ্র আর বৃদ্ধ রক্ষক গ্রামের উত্তর দিকে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। তাদের পেছনে শত শত কালো সাপ ধাওয়া করেছে। জঙ্গলের ভেতর যত এগোচ্ছে গাছগুলো তত ঘন হয়ে উঠছে। সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। হঠাৎ তারা একটি গোলাকার পাথরের কূপের সামনে এসে দাঁড়ালো। কূপের চারপাশ অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। মাঝখানে একটি পাথর লেখা, যে নিজের ভয়ের মুখোমুখি হতে পারবে কেবল সেই শঙ্খের অধিকারী হবে। সাগর কূপের ভেতরে তাকাতেই দেখলো নিচে অন্ধকার নয়, বরং নীল আলো জ্বলছে। সে দড়ি বেঁধে নিচে নামতে শুরু করলো। অর্ধেক নামার পরই চারপাশ ফিসফিস শব্দ শোনা গেল, ফিরে যাও, তুমি পারবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। শব্দগুলো যেন তার নিজের মনের ভয়কে ফিরিয়ে দিচ্ছিল। সাগর চোখ বন্ধ করে নিচে নামতে লাগলো। শেষে সে কূপের তলায় পৌঁছে একটি পাথরের বেদির ওপর রূপালী রঙের একটি প্রাচীন শঙ্খ দেখতে পেল। সে শঙ্খটি হাতে তুলতেই পুরো কূপ কেঁপে উঠল। উপরে দাঁড়িয়ে থাকা রুদ্র চিৎকার করে উঠল, সাগর, তাড়াতাড়ি উঠে এসো, নাগরাজ এসে গেছে। সাগর দ্রুত উপরে উঠে আসতে লাগলো। ঠিক তখনই কূপের মুখের ওপর বিশাল এক কালো ছায়া পড়ল। নাগরাজ ফণা তুলে কূপের মুখে তাকিয়ে আছে। তার চোখ রক্তলাল হয়ে আছে। এবার আগের চেয়েও ভয়ঙ্কর, আরও ক্রোধ। সাগর শঙ্খটি শক্ত করে ধরে বুঝতে পারল, এবারের লড়াই হবে জীবন মৃত্যুর লড়াই, শেষ লড়াই। চন্দ্রকূপের মুখে ফণা তুলে দাঁড়িয়ে আছে নাগরাজ। তার বিশাল দেহ জঙ্গলের অর্ধেক পথ ঢেকে ফেলেছে। রক্ত লাল চোখ দুটো সোজা সাগর হোসেনের দিকে স্থির। চারদিক এমন নীরবতা নেমে এসেছে যেন পুরো বন শ্বাস আটকে আছে। সাগর এক হাতে দড়ি ধরে উপরে উঠছে, অন্য হাতে শক্ত করে ধরে আছে প্রাচীন রূপালী শঙ্খ। নিচে তাকানোর সাহস নেই, কারণ একবার হাত ফসকালেই গভীর কূপে পড়ে যাবে, নিশ্চিত মৃত্যু হবে। ঠিক তখনই নাগরাজ মুখ খুলে প্রচণ্ড গর্জন করল। সেই শব্দে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। জঙ্গলের পাখিরা আতঙ্কে চারিদিকে উড়ে গেল। রুদ্র আর বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। সাগর তাড়াতাড়ি রুদ্র করে চিৎকার করে উঠল। শেষ শক্তি সাগর কূপের মুখে উঠে এলো। উঠেই শঙ্খটি বুকে চেপে ধরল। নাগরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মানুষ, ওটা নামিয়ে রাখো, ওই শঙ্খ তোমার নয়। সাগর দৃঢ় গলায় বলল, যতক্ষণ আমি বেঁচে আছি কাশীপুরের কোনো মানুষের ক্ষতি আমি করতে দেব না।
নাগরাজের চোখ জ্বলে উঠল। পরের মুহূর্তে সে বজ্রগতিতে ছোবল মারল। সাগর গড়িয়ে পাশ কাটিয়ে গেল। বিষ মাটিতে পড়তেই মাটির ধোঁয়া তুলে গলে যেতে লাগলো। রুদ্র চিৎকার করে বলল, শঙ্খ বাজাও, এখনই বাজাও। সাগর দুই হাতে শঙ্খ তুলে জোরে ফু দিল। পুরো জঙ্গল কাঁপিয়ে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আশেপাশের সব ছোট সাপ ছটফট করতে শুরু করলো। কেউ গাছ থেকে পড়ে গেল, কেউ মাটিতে কুণ্ডলি পাকিয়ে যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু নাগরাজ শুধু এক পা পিছিয়ে গিয়ে ক্রোধে গর্জন করে উঠল, এত সহজে আমাকে হারানো সম্ভব নয়। হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গেল। বিদ্যুৎ চমকাতেই দেখা গেল জঙ্গলের চারিদিকে থেকে অসংখ্য বিশাল সাপ এগিয়ে আসছে। সাগর বুঝল এই যুদ্ধ নয়, এটা পুরো গ্রামের অস্তিত্বের লড়াই, কালো নাগের অভিশাপ। রুদ্র দ্রুত সাগরের পাশে এসে দাঁড়ালো। শোনো, নাগরাজকে শক্তিতে হারানো যাবে না, তাকে প্রাচীন মন্দিরে নিয়ে যেতে হবে। সেখানে এখনো একটি শিলমোহর আছে। কিন্তু পথ? সাগর জিজ্ঞেস করলো। বৃদ্ধ রক্ষক কাপা হাতে জঙ্গলের পশ্চিম দিকে ইশারা করলো। পাহাড়ের নিচে পাথরের দরজার ওপাশে। তিনজন দৌড়াতে শুরু করলো। পেছনে নাগরাজ আর তার সাপের বাহিনী তাড়া করেছে। কিছু দূর গিয়ে তারা একটি বিশাল পাথরের ফটকের সামনে পৌঁছালো। ফটকের ওপর খোদাই করা ছিল এক যোদ্ধা এবং এক বিশাল সাপের যুদ্ধের দৃশ্য। সাগর শঙ্খটি ফটকের মাঝখানে স্পর্শ করতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই তারা অবাক হয়ে গেল। মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পাথরের তৈরি এক বিশাল যোদ্ধার মূর্তি। তার হাতে সেই একই ধরনের তলোয়ার যেটি সাগর আগে পেয়েছিল। ঠিক তখনই নাগরাজ মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। সে ক্রোধে গর্জন করে বলল, এই মন্দির একদিন আমাকে বন্দি করেছিল, আজ আমি এটাকে ধ্বংস করব। তার বিশাল লেজের আঘাতে মন্দির কেঁপে উঠল। ছাদের পাথর ভেঙে পড়তে শুরু করলো। সাগর মূর্তির সামনে দাঁড়াতেই মূর্তির কপাল থেকে একটি সোনালি আলো বের হয়ে তার শরীরে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে তার হাতে থাকা তলোয়ারটি আগুনের মতো জ্বলে উঠল। রুদ্র বিস্ময়ে ফিসফিস করে বলল, সাগর, তুমি নির্বাচিত রক্ষক। ঠিক তখনই নাগরাজ শেষবারের মতো ফণা তুলে সাগরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তলোয়ার হাতে সাগরও সামনে এগিয়ে গেল। দুই শক্তির ভয়ঙ্কর সংঘর্ষে পুরো মন্দির আলোয় ভরে উঠল। আগুনের মতো জ্বলতে থাকা তলোয়ার আর নাগরাজের বিষাক্ত ফণার সংঘর্ষে পুরো মন্দির কেঁপে উঠল। এক বিকট বিস্ফোরণের শব্দে পাথরের স্তম্ভ ভেঙে পড়তে শুরু করলো। সাগর হোসেন কয়েক হাত দূরে ছিটকে পড়ল। তার হাতে থাকা তলোয়ারটি এখনো সোনালি আলো ছড়াচ্ছে। নাগরাজ ধীরে ধীরে মাথা তুলল। তার কপালে লাল মণিতে ছোট্ট একটি ফাটল দেখা যাচ্ছে। প্রথমবারের মতো তার চোখে ব্যথার ছাপ ফুটে উঠল। সে গর্জে উঠল, মানুষ, 100 বছরেও কেউ আমাকে আঘাত করতে পারেনি। তুমি কে? সাগর দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। আমি শুধু নিজের জন্য লড়ছি না, এই গ্রামের প্রতিটি মানুষের জন্য লড়ছি। নাগরাজ হঠাৎ অট্টহাসি দিল। তাহলে আগে তাদের বাঁচাও। পর মুহূর্তেই মন্দিরের দেওয়াল জুড়ে এক অদ্ভুত আলোর পর্দা ফুটে উঠল। সাগর সেই আলো দেখতে পেল কাশীপুর গ্রাম। শত শত কালো সাপ গ্রামের চারিদিক ঘিরে ফেলেছে। ঘরবাড়িতে আগুন লেগেছে। মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। শিশুর কান্না আর মানুষের আর্তচিৎকার যেন মন্দিরের ভেতরে শোনা যাচ্ছে। সাগরের চোখ লাল হয়ে উঠল। সে আবার তলোয়ার তুলে নাগরাজের দিকে ছুটে গেল। ঠিক তখনই রুদ্র চিৎকার করে বলল, না, ওর ফাঁদে পা দিও না, ও তোমাকে রাগিয়ে ভুল করাতে চাইছে। সাগর নিজেকে সামলে নিল। সে বুঝল নাগরাজ শুধু শক্তিশালী নয়, ভয়ঙ্কর ধূর্তও। এমন সময় বৃদ্ধ রক্ষক মন্দিরের এক কোণে একটি পাথরের ফলক দেখতে পেলেন। ফলকে লেখা, নাগরাজকে হত্যা করা যাবে না, তাকে আবার শিলমোহর বন্দি করতে হবে। রুদ্র বিস্ময়ে বলল, তাহলে এতদিন আমরা ভুল পথেই লড়ছিলাম। কিন্তু সেই লেখা পড়া শেষ হওয়ার আগেই নাগরাজ তার বিশাল লেজ দিয়ে আঘাত করল। পাথরের ফলকটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। ফলকের নিচ থেকে বেরিয়ে এলো একটি প্রাচীন সোনালি চাবি। চাবিটি হাতে নিয়ে পুরো মন্দিরের মেঝেতে রহস্যময় নকশা জ্বলে উঠল। সেই নকশার মাঝখানে ধীরে ধীরে খুলতে শুরু করলো আরেকটি গোপন দরজা। গোপন দরজার ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সাগর, রুদ্র আর বৃদ্ধ রক্ষক নিচে নেমে গেল। সিঁড়ির শেষ প্রান্তে ছিল এক বিশাল গোলাকার কক্ষ। কক্ষের মাঝখানে 7টি পাথরের স্তম্ভ। প্রতিটি স্তম্ভের মাথায় সাপের মূর্তি। মাঝখানে একটি খালি বেদি। রুদ্র ফিসফিস করে বলল, এই বেদিতেই একসময় নাগমণি রাখা ছিল। এখান থেকেই নাগরাজকে বন্দি করা হয়েছিল।
ঠিক তখনই নাগরাজও গর্জন করতে করতে কক্ষে ঢুকে পড়ল। তার বিশাল দেহ এক পাক ঘুরতেই 3টি স্তম্ভ ভেঙে পড়ল। মাটি কাঁপতে শুরু করলো, ছাদ থেকে বড় বড় পাথর পড়তে শুরু করলো। সাগর চারদিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলো বেদির চারপাশে 7টি ছোট খাঁজ রয়েছে। বৃদ্ধ রক্ষক চিৎকার করে বললেন, 7টি স্তম্ভ একসঙ্গে সক্রিয় করতে পারলে আবার শিলমোহর তৈরি হবে। কিন্তু 3টি স্তম্ভ ইতিমধ্যে ভেঙে গেছে। সাগর হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই তার হাতে থাকা শঙ্খটি নিজে থেকে জ্বলতে শুরু করলো। শঙ্খ থেকে বের হওয়া আলো ভাঙা স্তম্ভগুলোর উপরে পড়তেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটল। ভাঙা স্তম্ভগুলি ধীরে ধীরে আবার জোড়া লাগতে শুরু করলো। নাগরাজ বুঝতে পেরে প্রচণ্ড ক্রোধে গর্জে উঠল। সে বজ্র গতিতে সাগরের দিকে ছুটে এলো। সাগর শঙ্খটি বেদির ওপর রেখে তলোয়ার তুলে নিল। মুহূর্তের মধ্যেই 7টি স্তম্ভ থেকে 7 রঙের আলো রেখা বেরিয়ে নাগরাজকে ঘিরে ফেলল। নাগরাজ ছটফট করতে লাগলো। ঠিক তখনই মন্দিরের সবচেয়ে অন্ধকার কোণ থেকে আরেকটি বিশাল হিসির শব্দ ভেসে এলো। রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, অসম্ভব, নাগরাজ একা নয়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো আরো বড়, আরো ভয়ঙ্কর এক সাদা সাপ। তার চোখ ছিল নীল, তার কপালে জ্বলছিল রূপালি মণি। মন্দিরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কালো নাগরাজ 7 রঙের আলোর শিকলে বন্দী হয়ে ছটফট করছে। কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা বিশাল সাদা সাপটি এক দৃষ্টিতে সাগর হোসেনের দিকে তাকিয়ে আছে। সাদা সাপটির চোখে কোনো রাগ নেই, বরং গভীর বিষাদ। সে ধীরে ধীরে মাথা নিচু করে মানুষের কণ্ঠে বলল, মানুষ, তোমরা আবার সেই ভুল করতে যাচ্ছ। সাগর বিস্মিত হয়ে তলোয়ার শক্ত করে ধরল। তুমি কে? আমি শ্বেতনাগিনী। আমি এই মন্দিরের প্রথম রক্ষক। রুদ্র অবিশ্বাস্যে পিছনে সরে গেল। অসম্ভব, শত শত বছর আগে শ্বেতনাগিনীর মৃত্যু হয়েছিল। সাদা সাপটি দীর্ঘশ্বাস ফেলল। মৃত্যু নয়, আমাকে বিশ্বাসঘাতকতা করে পাথরের নিচে বন্দি করা হয়েছিল। ঠিক তখনই নাগরাজ প্রচণ্ড গর্জে উঠল, ওর কোনো কথা বিশ্বাস করো না। ও আমার শক্তি কেড়ে নিতে চায়। মন্দির আবারও কেঁপে উঠল। সাগর বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। একদিকে গ্রামের শত্রু বলে পরিচিত নাগরাজ, অন্যদিকে 100 বছরের পুরনো এক রহস্যময় শ্বেতনাগিনী। ঠিক তখনই শ্বেতনাগিনী নিজের কপালের রূপালি মণি থেকে একটি আলোর রেখা ছুড়ে দিল। সাগরের সামনে ভেসে উঠল 100 বছর আগের দৃশ্য। এক রাজা, বিশাল মন্দির আর 2 রক্ষক, কালোনাগ ও শ্বেতনাগিনী। দুইজনেই একসময় মানুষের রক্ষক ছিল, কিন্তু এক লোভী তান্ত্রিক নাগমণির শক্তি দখল করতে গিয়ে তাদের যুদ্ধ লাগিয়ে দেয়। সেই দিন থেকেই শুরু হয় অভিশাপ। দৃশ্য মিলিয়ে যেতেই সাগর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এতদিন যে গল্প সবাই জানতো, সেটা কি মিথ্যে ছিল? ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে হাজার হাজার সাপের একসঙ্গে হিসির শব্দ ভেসে এলো। রুদ্র আতঙ্কে বলল, খারাপ খবর, নাগরাজের বাহিনী মন্দির ঘিরে ফেলেছে। সাগর জানতো এবার শুধু সত্য জানলেই হবে না, বাঁচতে হলে যুদ্ধ করতেই হবে। মন্দিরের প্রধান দরজা এক বিকট শব্দে ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই শত শত কালো সাপ ভেতরে ঢুকে পড়ল। রুদ্র তলোয়ার চালিয়ে কয়েকটি সাপকে দূরে সরিয়ে দিল। বৃদ্ধ রক্ষক শঙ্খ বাজাতে এই মন্দির জুড়ে পবিত্র ধ্বনি ছড়িয়ে পড়ল। ছোট সাপগুলো যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু ঠিক তখনই নাগরাজ হঠাৎ অট্টহাসি দিল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। তার কপালের লাল মণি থেকে আগুনের মতো আলো বেরিয়ে পুরো মন্দির অন্ধকারে ঢেকে দিল। অন্ধকার কেটে গেলে সাগর দেখল রুদ্র নেই, বৃদ্ধ রক্ষকও নেই। সে একা দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের প্রাসাদের সামনে। চারিদিকে শুধু অসংখ্য সাপ। একটি ছোট মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মেয়েটির পুরো চোখ মুখ পুরোপুরি সাদা। সে মৃদু হেসে বলল, সাগর, তুমি কি সত্যিই ভাবছো এটা বাস্তব? সাগর উত্তর দেওয়ার আগেই মেয়েটির শরীর ধীরে ধীরে বিশাল এক কালো সাপের রূপ নিতে শুরু করলো। তার এক বিকট চিৎকার, সাগরের চোখ খুলে গেল। সে আবার মন্দিরেই দাঁড়িয়ে। শ্বেতনাগিনী বলল, সাবধান, নাগরাজ তোমাকে মায়াজালে ফেলার চেষ্টা করছে, তার চোখের দিকে তাকিও না। ঠিক তখনই মন্দিরের গভীর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করলো আরেকটি বিশাল পাথরের দরজা। দরজার ওপাশের থেকে বেরিয়ে এলো এমন এক গর্জন যা শুনে নাগরাজও প্রথমবারের মতো ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। সাগর বুঝে গেল এই যুদ্ধের আসল শত্রু এখনো সামনে আসেনি। যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ, চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ, রক্ত আর মৃত্যুর গন্ধ। সাগর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছু ঘটে যাওয়ার পরও তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসল শত্রু কে? ঠিক তখনই শ্বেতনাগিনী ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার মুখে ছিল উদ্বেগ, চোখে এক অদ্ভুত দ্বিধা। সাগর,
এমন একটা সত্য আছে যেটা জানার পর তোর জীবন আর আগের মতো থাকবে না। সাগর কাঁপা গলায় বলল, আমি আর অন্ধকারে থাকতে চাই না, সত্যটা বলুন। শ্বেতনাগিনী কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই অভিশাপ, এই রক্তপাত, সব কিছুর পেছনে কি আছে জানো? হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে পুরো ভূমি কেঁপে উঠল। এক ঝলক কালো শক্তি ছুটে এলো, শ্বেতনাগিনীকে আঘাত করল। তিনি কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। তার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়তে লাগলো, যেন অদৃশ্য শক্তি তাকে সত্য উচ্চারণ করতেই দিচ্ছে না। চারিদিকে তখন ভেসে উঠল এক শীতল ভয়ঙ্কর হাসি। হা 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 হা। অন্ধকার ভেদ করে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো রুদ্র। তার চোখে কোনো অনুশোচনা নেই, শুধু আছে অহংকার। সে শ্বেতনাগিনীর দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সত্যিটা ওর মুখে শুনে কী হবে? আজ আমি নিজেই বলবো সব। রুদ্র ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে এলো। জানিস সাগর, আমি কখনো কারোর জন্য বাঁচিনি, আমি শুধু নিজের জন্য বেঁচেছি। এই পৃথিবীতে একজনই রাজ করবে, আর সে আমি। সে মুঠি শক্ত করল। ক্ষমতা, সর্বশক্তি, অমরত্ব, এগুলো পাওয়ার জন্য আমি নাগরাজের সঙ্গে হাত মিলিয়েছিলাম, কারণ আমি জানতাম একা কেউই এই শক্তি অর্জন করতে পারবে না। তাই আমরা একসঙ্গে এই অভিশাপের সূচনা করি। রুদ্রের ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল। তোকে বন্ধু বলেছি, পাশে থেকেছি, তোর সঙ্গে যুদ্ধ করেছি, কারণ তুই ছিলি আমার সবচেয়ে দরকারি অস্ত্র। তুই বুঝতেই পারিসনি তোর প্রতিটি পদক্ষেপ আমাকে আমার লক্ষ্যের দিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। এক দৃষ্টিতে সে সাগরের দিকে তাকিয়ে বলল, তুই ভাবছিস আমি নাগরাজের অনুগত? ভুল। নাগরাজও ভেবেছে সে আমাকে ব্যবহার করেছে, অথচ শেষ পর্যন্ত আমি কাউকেই ভাগ দেব না, নাগরাজকেও না। রুদ্রের কণ্ঠ আরও ঠান্ডা হয়ে উঠল। আমার লক্ষ্য সবসময় একটাই ছিল, আমি একাই এই পৃথিবীতে রাজ করব। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত অস্তিত্ব, সব কিছু শুধুমাত্র অধিকার আমার হবে। আমার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। নাগরাজ, মানুষ, নাগবংশ, কেউ না। সে অট্টহাসিতে ফেটে পড়ল। তাই বলছি সাগর, আজ পর্যন্ত তুই যে যুদ্ধ লড়েছিস সেটা শুধু ছিল শুরু। আসল যুদ্ধ এখন শুরু হবে, আর সেই যুদ্ধে আমার সামনে দাঁড়িয়ে বাঁচার ক্ষমতা কারণ নেই। রুদ্রের মুখে সত্যি শুনে যেন সাগর হোসেন পাথর হয়ে গেল। যে মানুষটিকে সে এতক্ষণ ধরে নিজের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী মনে করেছিল, সেই মানুষই এত ভয়ঙ্কর অভিশাপের সূচনা করেছে। মন্দিরের ভেতরে বজ্রপাতের মতো শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নাগরাজ ধীরে ধীরে তার বিশাল ফনা তুলে কক্ষে প্রবেশ করলো। সে অট্টহাসি দিয়ে বলল, দেখলে মানুষ, তোমরা একে অপরকে কখনোই বিশ্বাস করতে পারো না। তোমাদের লোভই আমার সবচেয়ে বড় শক্তি। রুদ্র এই মুহূর্তে ভয় পেয়ে গেল এবং সে নাগরাজকে বলল, আমি আমার কথা রেখেছি, এবার আমাকে শক্তি দাও, যা দিয়ে আমি পুরো পৃথিবী শাসন করতে পারি। নাগরাজ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, লোভী মানুষ কখনোই পুরস্কার পায় না, তারা শুধু ব্যবহৃত হয়। কথা শেষ হতেই নাগরাজের লেজ বিদ্যুৎ গতিতে ছুটে এলো। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই বিশাল আঘাতে মন্দিরের কোণে ছুটকে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। সে অবিশ্বাসের চোখে নাগরাজের দিকে তাকিয়ে রইল। তুমি তুমি আমার সাথে প্রতারণা করলে? নাগরাজ গর্জে উঠল। যে নিজের সঙ্গে, নিজের জাতির সঙ্গে প্রতারণা করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আমারও বিশ্বাসের যোগ্য না। সাগর সুযোগ বুঝে ভাঙা স্তম্ভের পাশে পড়ে থাকা একটি প্রাচীন বর্শা তুলে নিল। বর্শাটির গায়ে অদ্ভুত লিপি খোদাই করা। শ্বেতনাগিনী বলল, ওটা সাধারণ অস্ত্র নয়, 1000 বছর আগে নাগরক্ষারা ওই বর্শা দিয়ে অশুভ শক্তিকে দুর্বল করত। সাগর বর্শাটি শক্ত করে ধরতেই সেটি থেকে নীল আলো ছড়াতে শুরু করল। ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। ছাদের বিশাল একটি অংশ ভেঙে পড়ল, পাথরের নিচে চাপা পড়ল কয়েকটি কালো সাপ। চারিদিকে ধুলোয় কিছু দেখা যাচ্ছে না। এই সুযোগে নাগরাজ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সাগর চারিদিকে তাকালো, কোথাও নেই। হঠাৎ তার পেছনে নিঃশ্বাসের শব্দ শুনতে গেল। সে ঘুরতেই দেখল নাগরাজ ঠিক তার পেছনে। এক মুহূর্ত দেরি না করে সাগর বর্শা চালালো, কিন্তু নাগরাজ বজ্রগতিতে আঘাত এড়িয়ে গেল। তার বিষাক্ত দাঁত দিয়ে সাগরের কাঁধ ছুঁয়ে গেল। মুহূর্তের মধ্যেই সাগরের পুরো হাত অবশ হয়ে গেল। বর্শাটি হাত থেকে পড়ে গেল। রুদ্র দূর থেকে সবকিছু দেখছিল। তার বুকের ভেতর প্রথমবারের মতো অনুশোচনা জাগলো। সে বুঝতে পারল, যার জন্য সে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, সেই নাগরাজ কখনোই তাকে বাঁচিয়ে রাখবে না। কষ্ট করে উঠে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, সাগর, বাম দিকের স্তম্ভের নিচে একটা গোপন পথ আছে, ওখানে যাও। নাগরাজ রাগে গর্জে উঠল, চুপ! এক আঘাতে আবার রুদ্রকে মাটিতে ফেলে দিল। সাগর শেষ শক্তি দিয়ে গড়িয়ে সেই স্তম্ভের কাছে পৌঁছালো। সত্যি সেখানে একটি সরু পথ রয়েছে।
দরজাটি খুলতেই ভেতর থেকে তীব্র সোনালি আলো বেরিয়ে এলো। শ্বেতনাগিনী বিস্ময়ে বলল, এটা এটা তো রক্ষকদের গোপন কক্ষ। সাগর ভেতরে ঢুকে গেল। মাঝখানে একটি পাথরের সিংহাসন, সিংহাসনের ওপর রাখা একটি সোনালী বর্ম, আর তার পাশে পুরনো চিঠি। সাগর চিঠিটি খুলে পড়তে শুরু করলো। প্রথম লাইন পড়তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেখানে লেখা ছিল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে তুমি বুঝবে তুমি হলে শেষ রক্ষক, আর তোমার রক্তেই লুকিয়ে আছে নাগ সম্রাটের চিরতরে থামানোর শক্তি। সাগর হতবাক হয়ে চিঠির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ধাম, নাগরাজের গোপন কক্ষের দরজা ভেতরে ঢুকে পড়ল, আর তার রক্ত লাল চোখ এবার শুধু সাগরের ওপর স্থির। সে ধীরে ধীরে বলল, অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। গোপন কক্ষের বিশাল পাথরের দরজাটি এক বিকট শব্দে ভেঙে পড়ল। ধুলোয় মেঘে চারিদিক ঢেকে গেল। সেই ধুলোয় ভেতর থেকে ধীরে ধীরে মাথা তুলল নাগরাজ। তার রক্তলাল চোখ দুটি সোজা সাগর হোসেনের দিকে স্থির। বিশাল ফনার ওপর থাকা মণিটি এবার আগের চেয়েও বেশি উজ্জ্বল। সাগর চিঠিটি শক্ত করে মুঠোয় চেপে ধরল। চিঠির পরের লাইনগুলো সে দ্রুত পড়তে লাগল। শেষ রক্ষক, তুমি যদি এই চিঠিটি পড়ো তাহলে তুমি বুঝবে সময় এসে গেছে। তোমার শরীরে এমন একটি রক্তধারা প্রবাহিত হচ্ছে যা হাজার বছর আগে রক্ষকদের শেষ বংশধরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেই শক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত নাগরাজকে পরাজিত করা সম্ভব নয়। সাগরের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে কখনো কল্পনাও করেনি তার নিজের জীবনের এই রহস্যের সঙ্গে জড়িত আছে। ঠিক তখনই নাগরাজ ধীরে ধীরে হাসল। অবশেষে তুমি জেনে গেলে সত্যিটি। সাগর বিস্মিত চোখে তাকালো। তুমি তুমি আগে থেকেই জানতে? অবশ্যই, সেই কারণেই তো আমি তোমাকে এখানে আসতে দিয়েছি। কথাটি শুনে সাগরের বুক কেঁপে উঠল। মানে? নাগরাজ গম্ভীর কণ্ঠে বলল, তুমি না এলে শেষ শিল কখনোই ভাঙতো না। তোমার রক্ত ছিল এই দরজা খোলার শেষ চাবি। মুহূর্তের মধ্যে সাগরের মনে পড়ে গেল মন্দিরে ঢোকার সময় তার হাতে ছোট্ট একটি কাঁটা লেগেছিল। তখন কয়েক ফোঁটা রক্ত পড়ে পাথরের দরজায় পড়েছিল। সে বুঝতে পারল সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা রুদ্র কষ্ট করে উঠে বসল। তার মুখে রক্ত, শরীর ক্ষতবিক্ষত। সে কাপা গলায় বলল, সাগর, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি শুধু ধন সম্পদ চেয়েছিলাম, জানতাম না ও আমাকে ব্যবহার করছে। সাগর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মনে প্রচণ্ড রাগ, কিন্তু এই মুহূর্তে প্রতিশোধের সময় নয়। ঠিক তখনই শ্বেতনাগিনী সামনে এসে দাঁড়ালো। সাগর, চিঠিটি সম্পূর্ণ পড়ো, ওটার ভেতরেই শেষ উপায় লেখা আছে। সাগর আবার পড়তে শুরু করলো। রক্ষকের বর্ণ পড়ার আগে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা ভয়, দ্বিতীয় পরীক্ষা লোভ, আর তৃতীয় পরীক্ষা ত্যাগ। যে এই 3টি পরীক্ষায় সফল হবে কেবল সেই রক্ষকের শক্তি ধারণ করতে পারবে। চিঠির শেষ লাইন পড়তেই পুরো কক্ষ কেঁপে উঠল। সিংহাসনের পেছন দেওয়াল ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভেতর থেকে দেখা গেল 3টে আলাদা দরজা। প্রথম দরজার উপরে আগুনের চিহ্ন, দ্বিতীয় দরজাটি সোনার মুকুট, তৃতীয় দরজাটি একটি রক্তলাল হাতের ছাপ। শ্বেতনাগিনী বলল, এই 3টি পরীক্ষা একটিতেও ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত। নাগরাজ অট্টহাসি দিয়ে বলল, যাও মানুষ, আমি এখানে অপেক্ষা করছি, দেখি তোমার কত সাহস। সাগর গভীর নিঃশ্বাস নিল। সে জানতো এই 3টি দরজার ওপাশেই লুকিয়ে আছে তার ভাগ্য, আর হয়তো কাশীপুর গ্রামেরও। সে ধীরে ধীরে প্রথম দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই দরজাটি নিজে থেকেই খুলে গেল, আর ভেতরে শুধু আগুন, অন্তহীন আগুন। অন্তহীন আগুনের দিকে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল সাগর হোসেন। চারপাশে আগুনের শিখা উঠেছে, কিন্তু কোনো তাপ অনুভব করছে না। তবু বুকের ভেতর অজানা এক ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শ্বেতনাগিনীর কণ্ঠ ভেসে এলো, সাবধান সাগর, এটা সাধারণ আগুন নয়, এটা তোমার মনের ভয়কে বাস্তবে রূপ দেবে। যা দেখবে তার সব কিছু সত্যি হবে না। সাগর গভীর নিঃশ্বাস নিয়ে পা রাখলো সামনের দিকে। মুহূর্তের মধ্যে চারপাশের দৃশ্য বদলে গেল। সে আর মন্দিরে নেই, সে দাঁড়িয়ে আছে নিজের গ্রামের বাড়ির উঠোনে। চারিদিক মানুষের কান্না, উঠোনের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ। সাগরের বুক ধক করে উঠল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাপড়টি সরাতেই তার হাত কেঁপে উঠল। নিথর হয়ে শুয়ে আছেন তার বাবা। কয়েক কদম দূরে বসে আছেন তার মা, বুক চাপড়াচ্ছেন আর কাঁদছেন। সাগর, তুই যদি সেদিন বাড়ি ফিরতি তাহলে তোর বাবাকে বাঁচানো যেত। সাগরের চোখ ভিজে উঠল। সে জানে এটা মায়া, তবুও সেই কান্না সহ্য করা অসম্ভব। ঠিক তখনই আরেকটি কণ্ঠ শোনা গেল, সব ছেড়ে বাড়ি ফিরে আয়, এই যুদ্ধ তোর জন্য নয়। চারপাশে মানুষ একসঙ্গে বলতে শুরু করলো, ফিরে আয় ফিরে আয়। সাগর 2 কান চেপে ধরল। না, এটা সত্যি নয়। সে চোখ বন্ধ করে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ আগুনের দেওয়াল ভেঙে গেল। সে আবার মন্দিরে ফিরে এলো।
প্রথম পরীক্ষা শেষ, কিন্তু সময় নষ্ট করার সুযোগ নেই। দ্বিতীয় দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সাগরের চোখ ঝলসে গেল। অসংখ্য সোনার মুদ্রা, হীরা, মুক্তা, রত্ন আর সোনার মূর্তি। মাঝখানে একটি সোনালী সিংহাসন, সিংহাসনের ওপর একটি মুকুট। মুকুটটি যেন নিজেই কথা বলছে, সাগর, এই মুকুটটি পরে নাও, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাবে, কেউ তোমাকে হারাতে পারবে না। মুহূর্তের মধ্যেই চারপাশ বদলে গেল। সে দেখতে পেল হাজার হাজার মানুষ তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে চিৎকার করছে, মহারাজ সাগর দীর্ঘজীবী হন। তার সামনে রুদ্র হাঁটু গেড়ে, শ্বেতনাগিনী মাথা নিচু করে, এমনকি নাগরাজও শিকলে বাঁধা। সব ক্ষমতা তার হাতে। মুকুটটি আবার বলল, শুধু একবার আমাকে পড়ে নাও। সাগরের হাত ধীরে ধীরে মুকুটের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই তার মনে পড়ে গেল চিঠির কথা। দ্বিতীয় পরীক্ষার লোভ। সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। আমি ক্ষমতার জন্য লড়ছি না, আমি মানুষকে বাঁচাতে লড়ছি। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সোনার রাজ্য ভেঙে পড়ল, ধুলোয় সঙ্গে মিশিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষাও শেষ। এবার একটি পরীক্ষা বাকি, একটি দরজা বাকি। রক্তলাল হাতের ছাপ আঁকা দরজা। দরজাটি খুলতেই ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ, শেষ পরীক্ষা, ত্যাগ। সাগর ভেতরে ঢুকতেই দেখতে পেল একটি পাথরের বেদি। বেদির ওপরে শুয়ে আছে একটি ছোট্ট ছেলে। ছেলেটি গলায় কালো সাপ পেঁচিয়ে। অন্ধকার থেকে কণ্ঠ ভেসে এলো, এই শিশুকে বাঁচাতে চাইলে নিজের জীবন দিতে হবে। সাগর এক মুহূর্ত দেরি করল না। সে ধীরে ধীরে বেদির ওপর উঠে দাঁড়িয়ে বলল, আমার জীবন নাও, কিন্তু ছেলেটিকে ছেড়ে দাও। কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুরো কক্ষ সোনালি আলোয় ভরে গেল। তিনটি পরীক্ষা শেষ। মন্দিরের মূল কক্ষে দাঁড়িয়ে থাকা শ্বেতনাগিনী বিস্ময়ে দেখল গোপন কক্ষের দরজা খুলে গেছে। সেই দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সাগর। কিন্তু সে আর আগের সাগর নয়। তার গায়ে ঝলমলে সোনালি বর্ম, তার হাতে নতুন দীপ্তিমান তলোয়ার, কপালে রক্ষকদের প্রতীক জ্বলজ্বল করছে। নাগরাজ প্রথমবারের মতো এক কদম পিছিয়ে গেল। সে নিচু গলায় বলল, শেষ রক্ষক সত্যি ফিরে এসেছে। ঠিক তখনই মন্দিরের বাইরে আকাশ বিদীর্ণ করে বজ্রপাত হলো, আর দূরের পাহাড় চূড়ায় এক বিশাল কালো ছায়া মাথা তুলল। শ্বেতনাগিনী আতঙ্কে ফিসফিস করে বলল, না, সে জেগে উঠেছে। সাগর তাকিয়ে দেখল, নাগরাজের থেকেও কয়েকগুণ বড় এক অজানা সর্প ধীরে ধীরে পাহাড় ঘিরে উঠে দাঁড়াচ্ছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সেই অজানা সর্পটিকে দেখেই মন্দিরের ভেতরে সবাই স্তব্ধ হয়ে গেল। নাগরাজ, যে কয়েক মুহূর্ত আগেও অহংকারে গর্জন করছিল, এবার ধীরে ধীরে তার বিশাল ফনা নিচু করে ফেলল। আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছিল। প্রতিটি বিদ্যুতের ঝলকে দেখা যাচ্ছিল পাহাড়ের চারপাশে কুণ্ডলী পাকিয়ে থাকা সেই বিশাল দেহ। আর তার চোখ দুটো ছিল গলিত সোনার মতো উজ্জ্বল। শরীরের প্রতিটি আঁচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। তার নিঃশ্বাসে পাহাড়ের কাঁচগুলো দুলে উঠছিল। সাগর হোসেন ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। তার নতুন সোনালি বর্ম থেকে আলো ছড়িয়ে পুরো মন্দিরে আলোকিত হয়ে উঠল। শ্বেতনাগিনী নিচু গলায় বলল, সাগর, ওকে কোনো সাধারণ সাপ ভেবো না। ও হলো মহানাগ, অন্ধকার। 1000 বছর আগে নাগরাজেরও আগে ছিল ওই সমস্ত সর্পজাতির শাসক। সাগর বিস্মিত হয়ে বলল, তাহলে এতদিন ও কোথায় ছিল? রক্ষকদের প্রাণ দিয়ে করা এক মহাযজ্ঞে তাকে পাহাড়ের নিচে বন্দী করা হয়েছিল, কিন্তু নাগরাজের শক্তি বেড়ে যাওয়ায় সেই বন্ধন এখন দুর্বল হয়ে গেছে। ঠিক তখনই পাহাড় কেঁপে উঠল। এক বিকট গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপতে লাগলো। দূরে কাশীপুর গ্রামের মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলো। আকাশ কালো হয়ে গেছে। অসংখ্য পাখি উল্টো দিকে উড়ে পালাচ্ছে। বনের হরিণ, শিয়াল, বুনো হাতি সব প্রাণী জীবন বাঁচাতে পালাচ্ছে। মন্দিরের ভেতরে দাঁড়িয়ে থাকা নাগরাজ হঠাৎ হেসে উঠল। অবশেষে আমার প্রভু জেগে উঠেছেন। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। তুমি তাহলে রাজা নও? নাগরাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি শুধু একজন সেনাপতি। আসল রাজা আজ ফিরে এসেছেন। এই কথা শুনে রুদ্রের মুখ সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, তাহলে এতদিন আমি যাকে সবচেয়ে শক্তিশালী ভাবতাম, সে আসলে কারো অধীনে ছিল? ঠিক তখনই পাহাড়ের ওপর দাঁড়ানো মহানাগ অন্ধকার ধীরে ধীরে মাথা তুলল। তার গর্জনে মন্দিরের ছাদের পাথর ভেঙে পড়তে শুরু করলো। একটি বিশাল পাথর সোজা শ্বেতনাগিনীর দিকে আছড়ে পড়ল। এক মুহূর্ত দেরি না করে সাগর লাফিয়ে তাকে সরিয়ে দিল। পাথরটি প্রচণ্ড শব্দে ভেঙে মাটিতে আছড়ে পড়ল। ধুলোর মেঘে কয়েক সেকেন্ড কিছুই দেখা গেল না। ধুলো সরে যেতেই সবাই অবাক হয়ে গেল। মন্দিরের মাঝখানে থাকা 7টি ভাঙা স্তম্ভ আজ নিজে থেকেই জোড়া লেগেছে। প্রতিটি স্তম্ভের মাথায় আগুনের মতো নীল আলো জ্বলে উঠেছে। শ্বেতনাগিনী বিস্ময়ে বলল, রক্ষকদের প্রাচীন বৃত্ত আবার সক্রিয় হচ্ছে। কিন্তু ঠিক তখনই মহানাগ অন্ধকার আকাশের দিকে মুখ তুলে এমন এক গর্জন করল, যার শব্দে 7টি স্তম্ভ একসঙ্গে কেঁপে উঠল। আর মন্দিরের মেঝের নিচে থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো শত শত কালো পাথরের কফিন।
মন্দিরের মেঝে ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। একটির পর একটি কালো পাথরের কফিন মাটি ভেদ করে ওপরে উঠতে লাগলো। প্রতিটি কফিনের গায়ে অদ্ভুত প্রাচীন লিপি খোদাই করা, কোথাও আগুনের চিহ্ন, কোথাও সাপের ফনা, কোথাও আবার মানুষের হাতের ছাপ। সাগর হোসেন ধীরে ধীরে একটি কফিনের কাছে এগিয়ে গেল। তার হাতে ধরে রাখা রক্ষকদের তলোয়ারটি নিজে থেকে নীল আলো ছড়াতে শুরু করলো। শ্বেতনাগিনী হঠাৎ চিৎকার করে উঠল, না, কোনো কফিন স্পর্শ করবে না, ওগুলো হাজার হাজার বছর আগে প্রাণ দেওয়া রক্ষকদের সমাধি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই প্রচণ্ড স্বপ্নে প্রথম কফিনটির ঢাকনা খুলে গেল। ভেতর থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বেরিয়ে পুরো মন্দির ঢেকে ফেললো। এক মুহূর্ত পর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি মানুষ অবয়ব। তার গায়ে প্রাচীন যুদ্ধের বর্ম, হাতে বিশাল বর্শা, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। তারপর একে একে আরও কফিন খুলতে লাগলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অল্প সময়ের মধ্যে শত শত কালো যোদ্ধা মন্দিরের ভেতর দাঁড়িয়ে গেল। রুদ্র বিস্ময়ে বলল, এরা কারা? শ্বেতনাগিনীর চোখ ভিজে উঠল। এরা একসময় রক্ষক ছিল। নাগযুদ্ধে শহীদ হওয়ার পর তাদের এখানে শুয়ে রাখা হয়েছিল, কিন্তু মহানাগ অন্ধকার তাদের আত্মাকে অশুভ শক্তিতে বন্দি করে রেখেছে। সাগর ধীরে ধীরে তলোয়ার তুলল। সে বুঝতে পারল এদের হত্যা নয়, মুক্তি দিতে হবে। ঠিক তখনই মহারাজ অন্ধকার পাহাড়ের ওপর থেকে এক গর্জন করল। সঙ্গে সঙ্গে সব কালো যোদ্ধা একসঙ্গে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করল। তারপর তারা একযোগে দাঁড়িয়ে সাগরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের পদচারণায় পুরো মন্দির কেঁপে উঠেছে। প্রথম যোদ্ধাটি বিশাল বর্শা ঘুরিয়ে সাগরের দিকে আঘাত করলো। সাগর তলোয়ার দিয়ে আঘাত ঠেকাতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। আঘাতের শক্তিতে সে কয়েক হাত পিছিয়ে গেল। এদের শক্তি এত বেশি যে রুদ্র বিস্ময়ে বলে উঠল। ঠিক তখনই শ্বেতনাগিনী নিজের কপালের রূপালী মণির থেকে আলো একটি রেখা সাগরের তলোয়ার ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে তলোয়ারটি সোনালি আগুনে জ্বলে উঠল। মনে রেখো, শ্বেতনাগিনী বলল, ওদের শরীরে আঘাত করো না, তলোয়ারের আলো ওদের স্পর্শ করলেই অভিশাপ ভেঙে যাবে। সাগর গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে গেল। প্রথম যোদ্ধা আবার আঘাত করলো। সাগর নিচু হয়ে কপালে তলোয়ারের আলো স্পর্শ করাতেই যোদ্ধাটি হঠাৎ থেমে গেল। তার কালো চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর হাঁটু গেড়ে বসে সাগরকে সালাম করলো। শেষ রক্ষক, অবশেষে তুমি এসেছো। কথা শেষ হতেই তার শরীর থেকে সোনালি আলোয় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে অন্য যোদ্ধারা আরও হিংস্র হয়ে উঠল। চারদিক থেকে তারা একসঙ্গে সাগরের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র একটি ভাঙা বর্শা হাতে তুলে নিয়ে যুদ্ধে নেমে পড়ল। সে একের পর এক আঘাত ঠেকাতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটি যোদ্ধা তার বুকে তলোয়ার বসিয়ে দিল। রুদ্র ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। সাগর ছুটে এসে তাকে ধরে ফেলল। রুদ্র কষ্টে বলল, আমি জানি আমার পাপের ক্ষমা নেই, কিন্তু যদি পারো গ্রামটাকে বাঁচাও। তার হাত থেকে একটি ছোট ব্রোঞ্জের চাবি মাটিতে পড়ে গেল। সাগর চাবিটি তুলে নিতেই তাতে খোদাই করা লেখা চোখে পড়ল, নাগমণির প্রকৃত কক্ষ। ঠিক তখনই মন্দিরের সবচেয়ে ভেতরের দেওয়াল কেঁপে উঠল। ধীরে ধীরে একটি বিশাল গোলাকার দরজা খুলতে শুরু করলো। দরজার ভেতর থেকে এমন এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো যা সবার চোখ ঢেকে ফেললো। মহানাগ অন্ধকার প্রথমবারের মতো ক্রোধে নয়, ভয়ে গর্জে উঠল। সে চিৎকার করে বলল, না, ওই দরজা খোলা যাবে না। যদি ওটা খুলে যায় তাহলে আমার হাজার বছরের শক্তি সব শেষ হয়ে যাবে। সাগর বুঝতে পারল আসল রহস্য এখনই এই দরজার ওপাশেই লুকিয়ে আছে। বিশাল গোলাকার দরজাটি ধীরে ধীরে খুলতেই পুরো মন্দিরে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। আলো এতটাই তীব্র ছিল যে কয়েক মুহূর্তের জন্য সবাই চোখ বন্ধ করে ফেলল। আলো ধীরে ধীরে কমে এলে সাগর হোসেন সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। দরজার ওপাশে ছিল আরেকটি বিশাল কক্ষ। কক্ষের মাঝখানে স্বচ্ছ স্ফটিকের তৈরি একটি বেদি। বেদির ওপর বাতাসে ভাসছে একটি উজ্জ্বল নীল মণি। মণিটির চারপাশে সোনালি আলো বৃত্ত ঘুরছে। পুরো কক্ষ সেই আলোতেই আলোকিত। শ্বেতনাগিনী হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে আনন্দের অশ্রু। এটাই আসল নাগমণি। সাগর বিস্ময়ে বলল, তাহলে নাগরাজের কপালে মণি? ওটা আসল নয়, ওটা অশুভ শক্তির দ্বারা তৈরি ছায়ামণি। হাজার বছর আগে আসল নাগমণিকে লুকিয়ে রাখতে রক্ষকেরা এই গোপন কক্ষ তৈরি করেছিল। ঠিক তখনই প্রচণ্ড গর্জন করে মহানাগ অন্ধকার মন্দিরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তার বিশাল দেহ পুরো কক্ষটিকে কাঁপিয়ে তুলল। পাথরের স্তম্ভগুলো একের পর এক ভেঙে পড়তে লাগলো। নাগরাজও সুযোগ বুঝে ছুটে এলো। দুই দিক থেকে সাগরকে ঘিরে ফেলল তারা। মহানাগ অন্ধকার বিষাক্ত হাসি দিয়ে বলল, হাজার বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আজ নাগমণি আমার হবে। সাগর তলোয়ার শক্ত করে ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তা কখনোই হবে না। কথা শেষ হতেই নাগরাজ বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ল। সাগর পাশ ফিরে আঘাত এড়িয়ে ফনার তলোয়ার চালালো, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহানাগ অন্ধকার তার বিশাল লেজ দিয়ে সাগরকে আঘাত করলো। সাগর কয়েক গজ দূরে ছিটকে পড়ল। তার তলোয়ার হাতে ছিটকে পড়ল মেঝেতে। বর্মে ফাটল ধরে রক্ত বেরিয়ে এলো।
রুদ্র যে তখনও মৃত্যুর সাথে লড়াই করছে শেষ শক্তি দিয়ে চিৎকার করলো, সাগর, নাগমণিকে স্পর্শ করো, শুধু তুমিই পারবে। সাগর কষ্ট করে উঠে দাঁড়ালো। নাগরাজ আবার তার দিকে এগিয়ে আসছে। মহানাগ অন্ধকারও ফনা তুলে বিষ ছুটতে প্রস্তুত। আর এক মুহূর্ত দেরি করলেই সব শেষ। সাগর দৌড় দিল স্ফটিকের বেদির দিকে। নাগরাজ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। মহানাগ অন্ধকারও একই সঙ্গে আক্রমণ করলো। ঠিক সেই মুহূর্তে সাগরের হাত স্পর্শ করলো আসল নাগমণিকে। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ হাজার সূর্যের মতো আলোয় ভরে গেল। এক প্রচণ্ড আলোর বিস্ফোরণে নাগরাজ, মহানাগ অন্ধকার এবং সব অশুভ শক্তি কয়েকশো হাত দূরে ছিটকে পড়ল। সাগরের শরীর আলোয় ঘিরে গেল। তার পিছনে ধীরে ধীরে ফুটে উঠল এক বিশাল সোনালী সাপের অবয়ব। শ্বেতনাগিনী বিস্ময়ে মাথা নিচু করে বলল, রক্ষকদের শক্তি আবার ফিরে এসেছে। মহানাগ অন্ধকার প্রথমবারের মতো ভয়ে পিছিয়ে গেল। সে নিচু গলায় বলল, অসম্ভব, এত বছর পরও রক্ষকদের আলো নিভে যায়নি। কিন্তু ঠিক তখনই নাগমণির ভেতরে একটি সূক্ষ্ম ফাটল দেখা দিল। ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। মন্দির আবার কাঁপতে শুরু করলো। শ্বেতনাগিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, সাগর, দেরি হয়ে গেছে। নাগমণির শিল ভেঙে গেছে। এর ভেতরে যে শক্তি বন্দী ছিল তা যদি পুরোপুরি মুক্ত হয়ে যায় তাহলে শুধু কাশীপুর নয়, পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। সাগর শক্ত করে মণি ধরে দাঁড়িয়ে রইল। তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সে কি নিজের জীবন উৎসর্গ করে অভিশাপ চিরতরে শেষ করবে, নাকি এমন আরেকটি পথ আছে যা কেউ কখনো জানতো না? মন্দির কাঁপছে। নাগমণির ভেতরে ফাটল প্রতি মুহূর্তে আরো বড় হচ্ছে। কালো ধোঁয়া বেরিয়ে আকাশ ঢেকে ফেলছে। দূরে কাশীপুর গ্রামের মানুষ আতঙ্কে দোয়া পড়ছে। গাছগুলো ঝড়ে ভেঙে পড়ছে। নদীর প্রাণী অস্বাভাবিক ফুলে উঠেছে। সাগর হোসেন দুই হাতে নাগমণি ধরে দাঁড়িয়ে আছে। তার হাত জ্বলছে কিন্তু সে ছাড়ছে না। শ্বেতনাগিনী দ্রুত তার সামনে এসে বলল, শোনো, এখন আর যুদ্ধ করে লাভ নেই। অশুভ শক্তিকে তলোয়ার দিয়ে ধ্বংস করা যাবে না। একমাত্র উপায় হলো নাগমণিকে আবার পবিত্র করা। সাগর জিজ্ঞেস করলো, কিভাবে? শ্বেতনাগিনী ধীরে বলল, রক্ষকদের শেষ শপথ পূরণ করতে হবে। যে নিজের স্বার্থ ছেড়ে মানুষের জীবনকে আগে রাখবে, নাগমণি তার আত্মত্যাগ গ্রহণ করবে। ঠিক তখনই মহানাগ অন্ধকার প্রচণ্ড গর্জন করে সামনে এগিয়ে এলো। ওর কথা শুনো না, নাগমণি আমাকে দাও। আমি তোমাকে সীমাহীন শক্তি, অগণিত সম্পদ আর অমর জীবন দেব। সাগর শান্ত চোখে তার দিকে তাকালো। মানুষের কান্নার ওপর দাঁড়িয়ে পাওয়া শক্তির কোনো মূল্য নেই। নাগরাজ শেষ শক্তি দিয়ে আবার আক্রমণ করলো। সাগর এবার তলোয়ার তুলল না। সে নাগমণিকে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি আমার জীবনের বিনিময়ে নিরীহ মানুষগুলো বেঁচে যায় তাহলে আমি সেই ত্যাগ মেনে নিলাম। মুহূর্তের মধ্যে নাগমণি থেকে সাদা আলো বেরিয়ে সাগরকে ঘিরে ফেলল। আলো এতটাই তীব্র ছিল যে মহানাগ অন্ধকার ও নাগরাজ দুইজনে চিৎকার করে পিছিয়ে গেল। মন্দিরের প্রতিটি দেওয়ালে খোদাই করে প্রাচীন দোয়া ও প্রতীক জ্বলে উঠল। আকাশ থেকে বজ্র নেমে এসে নাগমণির ওপর আঘাত করল। এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। কয়েক মুহূর্ত পরে সব শান্ত। ধুলো ধীরে ধীরে সরে গেল। দেখা গেল মহানাগ অন্ধকার পাথরে পরিণত হয়েছে। নাগরাজের শরীর ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। বিদায় নেওয়ার আগে সে সাগরের দিকে তাকিয়ে বলল, লোভ আমাকে অন্ধ করে রেখেছিল, আজ বুঝলাম শক্তির চেয়ে বড় হলো ত্যাগ। কথা শেষ হতে সে চিরতরে অদৃশ্য হয়ে গেল। মন্দিরে ভাঙা স্তম্ভগুলো আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। কালো আকাশ সরে গিয়ে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। কাশীপুর গ্রামের সব সাপ ধীরে ধীরে জঙ্গলে ফিরে গেল। নদীর পানি স্বাভাবিক হলো। মানুষের মুখে আবার হাসি ফিরল। রুদ্র যে মৃত্যুর সঙ্গে লড়ছিল শেষবারের মতো সাগরের হাত ধরে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো। সাগর তার হাত শক্ত করে ধরল। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। হালকা হাসি নিয়ে রুদ্র বিদায় নিল। শ্বেতনাগিনী মানুষের রূপ ধারণ করে সাগরের সামনে দাঁড়ালো। তোমার কাজ শেষ। আজ থেকে এই ভূমি অভিশাপ মুক্ত। সাগর চারদিকে তাকালো। ভাঙা মন্দিরের জায়গায় আজ নতুন ঘাস গজাতে শুরু করেছে। পাখিরা আবার গান গাইছে। সে তলোয়ারটি মন্দিরে বেদিতে রেখে বলল, রক্ষক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি বাঁচতে চাই। শ্বেতনাগিনী মৃদু হেসে উত্তর দিল, সত্যিকারের রক্ষক কখনো নিজের পরিচয় নিয়ে বাঁচে না, সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। সেই দিনের পর থেকে কাশীপুর গ্রামে আর কখনো রহস্যময় সাপের আক্রমণ হয়নি। 100 বছর পরও গ্রামের প্রাণীরা শিশুদের একটি গল্প শোনায়। একজন মানুষ ছিল যার নাম ছিল সাগর হোসেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে পুরো গ্রামকে বাঁচিয়েছিল। তাই আজও কাশীপুরের প্রাচীন মন্দিরে একটি পাথরের ফলকে লেখা আছে, শক্তি নয়, ত্যাগই মানুষের সবচেয়ে বড় পরিচয়।